পরদিন সকালে নন্তা আসে সামার সাথে দেখা করার জন্য। সে সামাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকে একটি কথা বলো, গ্রামে এত এত জায়গা থাকা সত্ত্বেও তুমি কেন স্কুলে গিয়েছিলে? তখন সে জানায়, স্কুল আমার কাছে সেফ মনে হয়েছে, তাই আমি স্কুলে গিয়েছিলাম। তখন সে তাকে বলে যে তোমার জন্য অনেক বেশি চিন্তিত ছিল পরি। পরি তোমাকে সন্দেহ করেছে, সে তোমাকে মানুষ মনে করেছে যে বাঘ কিভাবে মানুষ হতে পারে, কারণ ওই জায়গায় হাতের ছাপ ছিল মানুষের। সে এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত, বুঝতে পারছে না পুরো ঘটনা। সে বারবার শুধু আমাকে প্রশ্ন করেছিল যে হয়তো ইচ্ছাধারী বাঘ বা এই সব টাইপের প্রশ্নগুলো আমাকে সে বারবার করেছে, কিন্তু তাকে আমি সবসময় অ্যাভয়েড করে গিয়েছি আর বলেছি এটা হতেই পারে না, হয়তো বা কোনো আহত লোক এসেছিল তাই এমন ঘটনা ঘটেছে। তখন সামা বলে, আচ্ছা তার সন্দেহ কি এখন ঠিক হয়েছে? সে কি এখন শান্ত আছে? তখন সে বলে, তুমি জানো না সে কেমন টাইপের মেয়ে। সে সারাক্ষণ এইটা নিয়েই ভাববে, কখনোই এটা থেকে মুক্ত হবে না যতক্ষণ না সে এই বিষয়ে তদন্ত করে সত্যটা জানতে পারছে। তখন সামা তাকে বলে, সত্যটা তো সে জানতে পারবে না, আচ্ছা এইসব বাদ দাও, আমরা এইসব কথা না বলি। তখন সে বলে, তুমি প্লিজ পরীর থেকে দূরত্ব বজায় রাখো। সামা তখন রেগে যায় আর তার চোখগুলোকে বাঘের কালার করে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আমাকে আদেশ নির্দেশ দেওয়ার মতো তুমি কে? তুমি কিভাবে আমাকে বলতে পারো যে আমি পরীর কাছ থেকে দূরত্ব বজায় রাখবো কিনা পরীর সাথে থাকবো? এই কথা বলে সে এখান থেকে তাকে তাড়িয়ে দেয়। সে চলে যাওয়ার পর আমরা বুঝতে পারি হয়তো কোনো কারণে সে যে কারো ক্ষতি করতে পারে, তাই তার থেকে লোকেরা দূরত্ব বজায় রাখে। সিন পরিবর্তন হয়, আমরা পরীকে দেখতে পাই যে কিনা সামাকে দেখার জন্য তার বাসায় চলে আসে। বাসার দরজায় নক করলে তখন আন্টি বেরিয়ে আসে আর বলে, কেন এসেছো? তখন সে জানায় সে সামার সাথে দেখা করার জন্য এসেছে। আন্টি জানায় সামা অসুস্থ, তাই সামা তার সাথে দেখা করতে পারবে না। তখনই আমরা সামাকে দেখতে পাই যে কিনা পরীর শব্দ শুনেই বেরিয়ে আসে, তারপর তার সাথে অনেকক্ষণ বসে গল্প করে। আন্টির এইসব একদমই ভালো লাগছে। সামার আর পরীর মেলামেশা, তারা দুইজন একসাথে বসে অনেক গল্পগুজব করে। সামা বলে, এই প্রথম আমাকে কেউ দেখতে এলো, কারণ আমি সবাইকে গিয়ে দেখে আসি তার বাসায়, কারণ আমার রুগীদের দেখার দায়িত্ব আমার। তখন পরি বলে, আমারও তো দায়িত্ব, আপনি আমার এত হেল্প করেছেন, চিকিৎসা করে আমাকে সুস্থ করে তুলেছেন, আমার কি দায়িত্ব না বলেন আপনাকে দেখা বা আপনি অসুস্থ আপনার খোঁজ নেওয়া? তখন সে বলে, দায়িত্ব না, তবে এটা ভালো লাগা থেকেও হতে পারে। দুইজন বসে অনেকক্ষণ গল্পগুজব করে। যখন পরি চলে যায় তখন সামা তার বাসায় চলে আসে। বাসায় বলতে তার রুমে এসে মিউজিক চালিয়ে নাচতে শুরু করে, আর তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক খুশি। তার খুশির কোনো সীমানাই থাকে না, বারবার মনে করতে থাকে তাদের অতীতের কথা, কিভাবে তাদের দেখা হয়েছিল, কি কি ঘটেছিল। তখনই মিস মু বলতে আন্টি চলে আসে আর তাকে বলে, কি হয়েছে, এত খুশি দেখাচ্ছে কেন তোমায়? তখন সে বলে, পরি সবার থেকে আলাদা তাই না আন্টি? সে অনেক ভালো মেয়ে, তাকে আমার অনেক ভালো লাগে, সে অনেক সুন্দরী, তাছাড়াও তার মন মানসিকতা অনেক আলাদা। তখন মিস মো বলে যে সব মেয়েরাই একরকম, আর সবচেয়ে বড় কথা তোমার কারোর সাথে রিলেশনে জড়ানো উচিত নয়, তোমার ভালোবাসা বা রিলেশনের স্টেপ এখানেই বন্ধ করে দেওয়া উচিত, কারণ তুমি খুব ভালো করেই জানো তোমার আগের গার্লফ্রেন্ডের সাথে কেমন ঘটনা ঘটেছে। এরপরেও যদি তুমি এই ঘটনাটি আবার ঘটাতে চাও তাহলে তুমি রিলেশনে যেতে পারো, আর যদি তুমি চাও যে নিজেকে সেফ করে রাখতে তাহলে তুমি এইসব বাদ দিয়ে দাও, এইসব তোমার জন্য নয়, তুমি কোনো নর্মাল মানুষ নও যে তুমি এইসব করে বেড়াবে। আন্টি তার সাথে রাগ দেখিয়ে অনেক বাজেভাবে কথা বলছিল, আর আন্টির এইসব দেখে সে তো অনেক বেশি রেগে যায়। সামা আন্টিকে রেগে গিয়ে বলে, কেন আপনাদেরকে কি আমি বলেছিলাম যে আমাকে ইচ্ছাধারী বাঘ হিসাবে তৈরি করেন, যে আমাকে টাইগার সোল দিয়ে দিন? আপনারাই তো ওই দিন বিপদে পড়ে আমাকে টাইগার সোল দিতে বাধ্য হন, কারণ আমি আপনাদের বংশের নয় যে আমি এইসব বহন করে বেড়াবো। তারপরও আমি এইসব বহন করছি, আমার নর্মাল মানুষের মতো বাঁচার ইচ্ছে নেই, আমার খুবই ইচ্ছে হয় নর্মাল মানুষের মতো থাকার। এই কথা বলে সে এখান থেকে চলে যায়, আর আন্টি অনেক কষ্ট পায়, কান্না করে। তখন আমরা সামাকে দেখতে পাই, তার অতীতের কথা মনে পড়ে যায়। তার গার্লফ্রেন্ড মারা যাওয়ার পর থেকে সে নিজেকে জিঞ্জের দিয়ে বেঁধে রাখতো, তার মনে হতো হয়তো সে তার গার্লফ্রেন্ডকে মেরেছে, অন্য কাউকেও মারতে পারে। আন্টি সবসময় তার খেয়াল রাখতো, তাকে খাবার খাওয়ানো থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস আন্টি তার সাথে ছিল, আন্টি তাকে দেখে রাখতো, তাই আন্টির হয়তো তার জন্য এতটা কষ্ট হচ্ছিল। এটা সে নিজেও বুঝতে পারে কিন্তু বুঝতে দেয় না। এদিকে আমরা টিচা নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা গ্রামে এসেছিল ওই টাইগার নিয়ে রিসার্চ করার জন্য। সে আসার পরই তার গাড়ি নষ্ট হয়ে যায় গ্রামের রাস্তায়। তখন সে কল করে মার্চকে, মার্চ এসে তার ব্যাগটি বহন করে। সে তাকে এমনভাবে অর্ডার দিচ্ছিল যে সে
সে হচ্ছে তার বড় অফিসার। কিন্তু ঘটনা ছিল সে যেহেতু রিচার্জের জন্য এসেছে, মার্চ তাকে এনেছে, তাই তার উল্টো তার কথা শোনা উচিত ছিল। কিন্তু মহিলা বলে মার্চ কিছুই বলতে পারে না। সে বলে সে অনেক জায়গায় রিসার্চ করে এসেছে, এত বড় বাঘ সে আজ পর্যন্ত দেখেনি, বাঘকে সে দেখতে চায়। তখন মার্চ তাকে জানায় বাঘকে দেখা কি এত সহজ, সে কি তোমার বলার সাথে সাথেই চলে আসবে? রেড মুনের অপেক্ষা করতে হবে, যেদিনই রেড মুন দেখা যাবে আকাশে ওই দিনই তুমি টাইগারের সাথে দেখা করতে পারবে। তখন সে বলে কি বলছো, রেড মুন আবার কি, এটা আবার কিভাবে হয়? তখন সে বলে গ্রামের লোকেদের বিশ্বাসের উপর যদি তুমি কথা বলো তাহলে তোমার ক্ষতি হতে পারে। তখন টিচা বলে যে এইসব আমি কিছুই করব না, আমি ওকে খুঁজে বের করব। এই কথা বলে সে চলে যায়। আর মার্চ মনে মনে ভাবে যে মেয়েরা এমনই হয়। সিন পরিবর্তন হয়, আমরা সামাকে দেখতে পাই যে কিনা কথা বলছিল পরীর সাথে। পরীকে সে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে লং ড্রাইভে যাবে? তারপর তাকে অনেক ভালোভাবে হেলমেট পরিয়ে দেয়। তাদের এইসব দেখে টিচার অনেক খুশি হচ্ছিল, কিন্তু তার তো অবস্থা খারাপ হয়ে যায়। সে পরীকে পছন্দ করত, আর পরীকে সামার সাথে দেখে সে অনেক বেশি রেগে যায়, তার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে এটা প্রকাশ করতে পারে না। এদিকে আমরা পুরো গ্রামের ওই মহিলাদেরকে দেখতে পাই, মহিলা প্লাস ওই যে কবিরাজ ছিল, তারা সবাই বসেছিল। তখন ওই মিস মু নামের যে মহিলাটি ছিল সে তাকে বলে যে সামার কাছ থেকে পরীকে দূরত্ব রাখতে হবে। যদি সামা আর পরীর মধ্যে দূরত্ব না আসে তাহলে প্রবলেম হতে পারে। সামা যদি পরীকে বিয়ে করে আর তাদের সোল চলে যায় তাদের বাচ্চার মধ্যে, তাহলে প্রবলেম হতে পারে। আমাদের বংশ থেকে এটা সরিয়ে যাবে, আমাদের বংশ থেকে এটা সরে যাক, এটা আমরা কখনোই চাইব না। কারণ এটা যদি হয় তাহলে অন্য বংশে এই সব কিছু পেয়ে যাবে, আর আমাদের বংশ একদমই নিঃস্ব হয়ে যাবে। এই কথা শোনার পর আন্টিটি তখন জানায় যে আমার কাছে একটি প্ল্যান আছে, আপনারা যদি চান তাহলে এই অনুযায়ী আমরা কাজ করে দেখতে পারি। এই অনুযায়ী কাজ করলে আমার মনে হয় কাজ হয়ে যাবে। ডক্টর সামার কাছ থেকে আমাদের পরীকে দূরত্ব বজায় রাখতে হবে, তাদেরকে একসাথে থাকতে দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে সামার কাছাকাছি আসতে হবে কালংকে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই সামা আর পরী একসাথে অনেক খুশি ছিল। পরীকে এত খুশি দেখে সামা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে তাকে অনেক বেশি পছন্দ করত। মুখে বলতে না পারলেও সে তার ব্যবহারে এটা বুঝিয়ে দেয়। আর পরীও তাকে পছন্দ করত। তারা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ায়। গ্রামে যে এত সুন্দর জায়গা রয়েছে তা পরী আগে জানতো না। তারপর সামা যখন তাকে সব কিছু ঘুরিয়ে দেখায় তখন সে বুঝতে পারে। তাদের ঘোরাঘুরি শেষ হলে সামা তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা পরী, তুমি কি অন্য কোনো দিন আমার সাথে ঘুরতে যেতে পারবে? তখন পরী জানায় যে হ্যাঁ, তার যখনই মন চাইবে সে তাকে এসে নিতে পারে। তাদের এই কথা শুনে একে অপরের প্রতি আমরা ভালোবাসাটা দেখতে পাই। একে অপরকে রেখে যাওয়ার পরও তারা যে হাসছিল বা তাদের বুক ধড়ফড় করা। সিন পরিবর্তন হয়, আমরা মার্চ আর তার লোকদেরকে বসে থাকতে দেখতে পাই। সে গল্প করছিল টিচাকে নিয়ে। আসলে টিচা নামের যে মেয়েটি ছিল সে যে তাদের উপর যে টর্চার করছিল ওইগুলোরই বর্ণনা দিচ্ছিল তারা। মার্চ বলছিল মেয়েরা এমনই হয়। তখনই আমরা ভিতর থেকে টিচার চিৎকার শুনতে পাই। টিচার চিৎকার শুনে বাহির থেকে সবাই বলে, দেখলে বললাম না মেয়েরা যে কোনো জিনিস দেখেই ভয় পায়। ভিতরে এসে দেখতে পায় টিচা তো ওই প্রাণীটিকে নিজের হাত দিয়ে ধরে নিয়েছে আর তাকে বলে এটা বাহিরে ফেলে দিতে। মার্চ সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে এই প্রাণীটি দেখে অনেক ভয় পাচ্ছিল। সিন পরিবর্তন হয়, আমরা মিস মৌকে দেখতে পাই যে কিনা কবিরাজের কাছে আসে আর তাকে জানায় আমি চাই যে কালং যাতে তার পাশে বেশি থাকে। যদি কালং তার পাশে থাকে আর তাদের মধ্যে কোনো রিলেশন হয়, কালং আর সামার বিয়ে হয়, তাহলে তাদের যে বাচ্চাটা হবে সেটা তো আমাদের বংশের হবে, তাই না? তাহলে ওই বাচ্চাটি আমাদের বংশেই থেকে যাবে, আমাদের বংশের প্রথা অন্য কোনো বংশে যাবে না। তখন কালং জানায় সে তাকে পছন্দ করে, তাই যেতে চায়। মিস মো চলে যায় সামার কাছে আর তাকে গিয়ে বলে এখন আর আমি নার্সের কাজ করতে পারবো না। তখন সে বলে আচ্ছা, আমি অন্য কাউকে খুঁজে নিব। মিস মো বলে খুঁজতে হবে না, আমি খুঁজে নিয়ে চলে এসেছি, আপনাকে এতটা কষ্ট করতে হবে না। তখনই সে দেখতে পায় কালং এসেছে। যেহেতু কালংকে সে পছন্দ করতো না বা তার প্রতি তার কোনো ফিলিংস ছিল না, সে যে তাকে পছন্দ করে এই বিষয়ে তার ধারণা ছিল না, তাই এই বিষয়গুলো নিয়ে তার মাথা ব্যথা ছিল না। তবে জিজ্ঞাসা করে সে কাজ পারে কিনা। তখন কালং জানায় যে সে প্রত্যেকটি কাজ খুব ভালোভাবে করতে পারে, তাকে যাতে একটি সঠিক সুযোগ দেওয়া হয়। তখন সে রাজি হয়ে যায়। অন্যদিকে নন তাকে বলা হয় যাকে পরীর সাথে থাকার জন্য, বলে পরীর সাথে বন্ধুত্ব বাড়াও, তুমি পরীর সাথে অ্যাক্টিং করতে শুরু করো যাতে পরী আর সামা একসাথে না হতে পারে। তখন সে বলে আমার অভিনয় করতে হবে না, আমার অভিনয় থাকবে বাস্তব অভিনয়, কারণ আমি ওকে অনেক বেশি পছন্দ করি।
তাই আমরা নন তাকে দেখতে পাই যে কিনা পরীর সাথে বন্ধুত্ব বাড়ানোর জন্য তার সাথে কথা বলতে চলে যায়। তাদের মতে বন্ধুত্ব বাড়ানোর জন্য যা যা করার প্রয়োজন ছিল, একটি মেয়ের খেয়াল রাখা, তার সাথে কথা বলা, সব কিছুই সে ভালোভাবে করছিল। তারপর আমাদের পরীকে দেখানো হয় যে কিনা ওই দিনের পিকচারগুলো তার বান্ধবীদের শেয়ার করছিল আর বলছিল তারা কতটা সুন্দর সময় কাটিয়েছে। ওই মুহূর্তগুলো সে কখনোই বলতে পারবে না যেগুলো সে সামার সাথে কাটিয়েছে। তাছাড়াও সামার কিছু সিঙ্গেল পিকচার সে উঠিয়েছিল, ওই পিকচারগুলো সে সামাকে সেন্ড করে দেয়। আর সামা এইসব দেখে অনেক বেশি খুশি হয়, কারণ তার অনেক দিন পর এইসব পিকচার উঠানো হয়েছিল আর পিকচারগুলো অনেক সুন্দর ছিল। সে অনেক দিন যাবৎ কোনো পিক উঠায় না, কারণ তার পিকচার ওঠানোর মতো কেউ ছিল না। মিস মো তখন আসে আর তাকে বলে যে আপনার জীবনে কালো অন্ধকার আসতে চলেছে যদি আপনি পরীর সাথে মিশে থাকেন। তখন সে বলে আপনার কি মনে আছে লাস্ট আমার কবে পিকচার ওঠানো হয়েছিল? যখন আমার সাথে ক্যাম্পিংয়ে ছিল আমার গার্লফ্রেন্ড, সেই আমার এইভাবে লুকিয়ে লুকিয়ে পিকচার উঠিয়ে দিত, আর ওই সময়ের পর থেকে আমার আর কোনো পিকচার নেই। তখন মিস মো বলে হ্যাঁ, এই জন্যই বলছি, কারণ আমি আপনার চিন্তা করি আপনার সাথে সেম ঘটনা আবারও ঘটতে পারে। তাই আপনাকে বলছি পরিণামের মেয়েটির কাছ থেকে দূরত্ব বজায় রাখুন। তখন সামা তাকে বলে যদি আপনি আমার ভালো চাইতেন বা আমার ভালো আপনি করতেন তাহলে কোনো দিনও আমাকে পরীর থেকে দূরত্ব বজায় রাখার কথা বলতেন না। আপনি তো আমাকে ভালোই চান না, আমি তো চাই না এই মনস্টারের জীবনযাপন করতে। আপনারাই তো এই জীবনযাপনে আমারে ফাঁসিয়ে দিয়েছেন, তাই আমি পারছি না এখান থেকে বের হয়ে যেতে। কি করব, আমি কিভাবে বের হব এটাই আমি বুঝতে পারছি না, আর উল্টো আপনারা আমাকেই দোষারোপ করছেন। মিস মো এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়, আমরা দুইজন লোককে দেখতে পাই যারা কিনা জঙ্গলে ছিল। জঙ্গলে যখন তারা কাজ করছিল তখন তারা একটি মেয়ের কাটা হাত দেখতে পায়। হাতটি দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে সাথে সাথে তারা পুলিশকে কল করে। স্কুলে থাকা প্রিন্সিপাল তখন তাদেরকে এসে জানায় যে রোজ নামের যে টিচার ছিল, ইংলিশ টিচার, যার নাকি সাংবাদিক হওয়ার কথা ছিল, সে এখান থেকে চলে গিয়েছিল। তার কাটা হাত পাওয়া গিয়েছে জঙ্গলের মধ্যে। এটা শুনে সবাই অনেক বেশি কষ্ট পায়, তারা বুঝতে পারছিল না কি বলবে। তখন সে বলে আমি কনফার্ম হলাম ওনার ঘড়ি দেখে, কারণ ওনার ঘড়িতে ওনার পুরো নাম লেখা ছিল। আমাকে যখন বলা হয় তখন আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। আমি যখন নিজের চোখে দেখলাম তখন আমার নিজের চোখকেও যেন বিশ্বাস হচ্ছিল না। ওনার বান্ধবীকে কল করার পর আমি সব সত্যটা জানতে পারি। পুলিশ যখন আমাকে ডেকে নিয়ে যায় আর ওই ঘড়িটি দেখায় তখন আমার মনে পড়ে যায়, কারণ রোজ আমাকে এই ঘড়িটি ঠিক করার জন্য দিয়েছিলেন। আমি ওনার ঘড়িটি ঠিক করিয়ে এনে দিয়েছিলাম, এতে ওনার পুরো নাম লেখা ছিল। সেম ঘড়িটি আমি ওই জায়গায় খুঁজে পাই। এই জন্যই আমি বলছি উনি রোজ ছিলেন। আর ওনার এই সব অবস্থা দেখে সবাই অনেক কষ্ট পায়, কারণ কষ্ট পাওয়ার কথাই ছিল। চিফ তখন চলে আসে আর বলে যে এইসব অন্য কেউ না, ওই টাইগার করেছে। টাইগারের কথা শুনে সবাই বুঝতে পারে না যে আসলেই কি ঘটনা টাইগার ঘটিয়েছে। চিফ তো বারবার টাইগারকেই দোষারোপ করছিল, তবে মক বলছিল যে না, টাইগার এইসব করতে পারে না। তখনই এখানে মার্চ চলে আসে আর মার্চ এসে বলে যে টাইগার কিছুই করেনি। টিচার তখন জানায় যে এগুলো নাইফ দিয়ে কাটা হয়েছে, কোনো বাঘের আচর নয়। তখন সে বলে আপনি কিভাবে বুঝলেন? আপনি কে? আপনি কিভাবে এসব বলতে পারেন? আসলে সে ধমকাচ্ছিল টিচারকে। তখন মার্চ বলে টিচারকে ধমকিয়ে কোনো লাভ নেই, কারণ সে থাইল্যান্ড থেকে এসেছে। সে একজন টাইগার রিচার্জার, সে আজ পর্যন্ত টাইগার নিয়ে রিচার্জ করে এসেছে, আর তার অভিজ্ঞতার সামনে আপনার অভিজ্ঞতা তুচ্ছ। তারপর তার কথা জারি রাখার চেষ্টা করে চিফ। এখানে রোজ যখন জানতে পারে যে পুরো ঘটনাটা সত্য আর এইভাবে একজন মহিলা মারা গিয়েছে, তাও আবার টিচার, এটা শুনে তার অনেক কষ্ট হয়। কেন জানি না বিষয়টা সে মানতে পারে না। এদিকে বিষয়টি নিয়ে সামার বাসায় আলোচনা সভা অলরেডি শুরু হয়ে যায়। এখানে সবাই বলছিল যে হয়তো তাকে ফাঁসানোর চেষ্টা করছে চিফ। মক বলে যেহেতু ফাঁসানোর চেষ্টা করছে তাই আমাদের এটার বিরুদ্ধে স্টেপ নিতে হবে। সঠিক তথ্য না পেলে আমরা কিছুই করতে পারবো না, আমরা অচল। সামা বলে আমি তো কখনোই কাউকে মারবো না, এটা আপনারা খুব ভালো করেই জানেন। তাহলে মনে করেন যে চিফ হয়তো কোনো না কোনো কারণে এইসব করেছে। সে এতদিন সবাইকে ইউজ করছিল, এখন সাধারণ মানুষকে পর্যন্ত লাগিয়ে দিয়েছে। কি করব, এই চিফের তো আমাদের কোনো না কোনো সমাধান করতেই হবে। তখন সবাই বলে যে গ্রামের লোকজনকে আমাদের হাত করতে হবে, তাহলেই আমরা ঘটনার সমাধান করতে পারবো। এদিকে টিচারকে দেখানো হয় যে কিনা সিসি ক্যামেরা লাগাচ্ছিল। সে পুরো গাছের এরিয়া জুড়ে ক্যামেরা লাগিয়ে দেয়,
যাতে সে তাড়াতাড়ি টাইগারটিকে ধরতে পারে। আর টাইগারটিকে ধরার জন্য তার মুভমেন্ট দেখার জন্য সে মার্চকে বারবার টাইগারের মতো রিয়েক্ট করার কথা বলছিল। আর তার সাথে থাকা সহপাঠীগুলো তাকে নিয়ে হাসাহাসি করছিল, কারণ হাসাহাসি করার কথাই ছিল, সে যেইভাবে রিয়াকশনগুলো দিচ্ছিল হাসার কথা। এদিকে আমরা দেখতে পাই যে চিফ আর তার মেয়ে চলে এসেছিল গ্রামের লোকজনের কাছে তাদেরকে উল্টাপাল্টা বোঝানোর জন্য। চিফ আর তার মেয়ে গ্রামবাসীদের জানায় টাইগারকে যারা মারতে পারবে তাদেরকে 50,000 টাকা করে দেওয়া হবে। এখানে সবাই এতে রাজি হয়ে যায়। এদিকে আমরা টিচারকে দেখতে পাই যে কিনা ওই পোস্টারগুলো ছিঁড়ছে। তখনই এখানে চিফের মেয়ে চলে আসে আর টিচারকে বলে কি করছো এইসব। তখন মার্চ এসে জানায় প্রাণী মারা নিষিদ্ধ আর এই কাজ তারা করতে পারে না। গ্রামবাসীরা যদি এমন কাজ করে তাহলে গ্রামবাসীদের জেল কাটতে হবে। তাছাড়াও যে যে শাস্তি রয়েছিল সব কিছু সে খুলে বলে। তখন আমরা চিফের মেয়েকে দেখতে পাই যে কিনা অনেক বেশি রেগে যায় আর রেগে গিয়ে বলে যারা তাকে মারতে পারবে এই বাঘটিকে তাদেরকে সে অনেক বেশি টাকা দিবে। 50,000 থেকে সে 1 লাখ টাকার কথা উল্লেখ করে দেয়। তারপরও আমরা দেখতে পাই এখানে ঝামেলা লেগেই থাকে মার্চের সাথে তার ঝামেলা। মার্চের সাথে যখন তার ঝামেলা হচ্ছিল তখন মার্চের লোক আর ওই চিফের মেয়ের লোকজনের মধ্যে অনেক হাতাহাতি মারামারি হয়। একে অপরের সাথে মারামারি শেষ পর্যায়ে তারা চলে যায় সামার বাসায়। সামার বাসায় যখন তারা যায় ব্যান্ডেডের জন্য তখন টিচার সাথে তার প্রথম দেখা হয়। টিচার সম্পর্কে সে জানতো কারণ টিচার তাকে নির্দোষ প্রমাণ করেছিল। সে যে একজন টাইগার এটা তো টিচার জানতো না, তবে টিচার বলে যে কোনো টাইগার এইভাবে কোনো কাজ করতেই পারে না। টাইগার একটি প্রাণী, সে কখনোই মানুষ মারবে না যতক্ষণ না মানুষ তার ক্ষতি করছে। তখন সে জানায় যে তোমার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো, তোমাকে অনেক ধন্যবাদ। এদিকে আমরা মার্চ আর তাদের লোকদেরকে দেখতে পাই তারা মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল যে কিভাবে টাইগারকে মারার প্ল্যান করা হচ্ছিল। সামাই যেহেতু টাইগার তার বিষয়গুলো শোনার পর অনেক খারাপ লাগে কিন্তু সে কিছু বলতে পারে না। টিচার চলে যায় স্কুলে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যে টিচাররা যাতে সবাইকে এটা বলে দেয় যে এইভাবে তাদের কাজ করা উচিত নয়। তাছাড়াও তারা সব কিছু তদন্ত করে দেখছিল যে কোনো অ্যানিমেল তাদের আশেপাশে আছে কি না। বিষয়গুলো নিয়ে যখন তারা তদন্ত করছিল সামা চলে আসে তাকে নেওয়ার জন্য। পরি আর সামা যখন এইভাবে তারা হাসি খুশিভাবে চলে যাচ্ছিল তখন তাদের বুঝতে বাকি থাকে না যে তাদের মধ্যে রিলেশন রয়েছে বা তারা একে অপরকে পছন্দ করে। সবাই এখানে তাদের জন্য খুশি ছিল কারণ তাদেরকে অনেক সুন্দর মানিয়েছিল একে অপরের সাথে, যেমন তাদের জয়টা একদমই অসাম ছিল। তাদের লং ড্রাইভের সিন আমাদের দেখানো হয়। তারা লং ড্রাইভে ওই জায়গাটিতে আবারও যায় যেই জায়গাটিতে গেলে তাদের শান্তি লাগে। ওই জায়গাটি তাদের জন্য অনেক মূল্যবান ছিল। দুইজনই বসে তাদের পরিবারের কথা বলে। সামা তাকে জানায় তার বাবা মা কীভাবে মারা গিয়েছিল। তার বাবা মা যাওয়ার পর থেকেই সে একা হয়ে যায়। এদিকে পরি জানায় তার বাবা মারা যাওয়ার পর তার মা দ্বিতীয় বিয়ে করেছিল, তারপর থেকে সে একা হয়ে যায়, তার জীবন একাই কাটে। সে অনাথ আশ্রমে বড় হয়েছে, তার কেউ নেই দুনিয়ায়। এটা জানার পর সামা অনেক কষ্ট পায়। কথায় কথায় টাইগারের কথা উঠলে সে বলে সময় হলে তুমি সব কিছুই জানতে পারবে। সিন পরিবর্তন হয়, আমরা চিফকে দেখতে পাই। চিফ অনেক বেশি রেগেছিল। তখনই এখানে ওই তান্ত্রিকটি চলে আসে আর তাদেরকে জানায় যে সে যদি টাইগারের রাস্তায় আসে বা টাইগারকে মারানোর চেষ্টা করে তাহলে সে তাকে শেষ করে দিবে। তখন সে বলে যে চিফ নাকি কিছুই করেনি। তখন ওই লোকটি বলে যে তুমি কিছু করেছো কিনা আমি খুব ভালো করেই জানি, ওই মেয়েটিকে তুমি শেষ করেছো। তখন সে বলে হ্যাঁ মেয়েটিকে আমরা মেরেছি, কিন্তু মেয়েটিকে মারার পিছনে অনেক রহস্য রয়েছে। এখানে ওই তান্ত্রিকটিকে তারাও অনেক বেশি ভয় পেত কারণ তান্ত্রিকটি অনেক শক্তিশালী ছিল। সে বলে আমার শিকার যাতে অন্য কেউ না নেয়। চিফ তখন বলতে শুরু করে আর সিন অতীতে চলে যায়। যখন টিচারটি শহর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছিল তখন আমরা দেখতে পাই রাস্তায় সে ওই লোকটিকে মারতে দেখে ফেলে। যেই লোকটি জীবিত ছিল, আপনাদের কি মনে আছে জঙ্গলে একটি লোক জীবিত ছিল? ওই লোকটিকে মারার চেষ্টা করছিল চিফের লোকেরা। আর যেহেতু রোজ নামের মেয়েটি এখন সাংবাদিক হওয়ার চেষ্টা করছিল তাই সে তদন্ত করার জন্যই মূলত গিয়েছিল। আসলে সে তদন্ত করার জন্য যায়নি, রাস্তায় যাওয়ার সময় সে দেখেছিল তাই তদন্ত করার জন্য নেমে গিয়েছিল। এটাই হচ্ছে মূল কাহিনী। তবে তান্ত্রিক জানায় টাইগারের পিছনে যাতে তারা না লাগে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই রোজ নামের যে মেয়েটি ছিল না, রোজ নামের মেয়েটির মায়ের সাথে ছিল পরি। পরি তাকে নিয়ে একটি জায়গায় যাচ্ছিল
আসলে নন্দার সাথে বাঁধন সম্পর্ক ছিল রোজ নামের মেয়েটির, তাই তার আত্মার কামনার জন্য বা তার আত্মার শান্তির জন্য তারা একটি পুজো রাখে। ওই পুজোর কাজই তারা করছিল। যখনই কাজ করছিল নন্দা অনেক বেশি কষ্ট পায়, তার কেন জানি না অনেক বেশি খারাপ লাগতে শুরু করে। তার বান্ধবীর আত্মা কেমন আছে না আছে লাশটি খোঁজার জন্য সে একটি ছুরি নেয়, আর ছুরি নিয়ে আঘাত করে মাটিতে, যাতে সে দিশা দেখতে পায় যে কোন দিকে তার বন্ধুর লাশটি রয়েছে। যখন সে বিষয়টি নিয়ে কাজ করছিল রোজের মা বেহুশ হয়ে যায়, আর সাথে আমরা দেখতে পাই তার ফোনটি নিচে পড়ে যায়। পরীর ফোন নিচে পড়ার কারণে সে দেখতে পায় পরী ওই জায়গাটিতে গিয়েছিল, যেটা তাদের স্পেশাল জায়গা ছিল, যেখানে আউটসাইডার ঢোকা নিষেধ ছিল। আর পরী যেহেতু আউটসাইডার, এই বিষয়টা দেখে তার অনেক খারাপ লাগে আর সে কষ্ট পায়। বুঝতে পারে সামা তাকে নিয়ে গিয়েছিল। তখন পুরো এলাকাবাসী ঘটনাটি জানতে পারে, আর ঘটনাটি জানার পর পরীকে জানায় যে এই জায়গাটিতে যাওয়া নিষিদ্ধ, আপনি কেন গেলেন এই জায়গাটিতে? এই জায়গাটি আমাদের, আমরা অন্য কাউকে এই জায়গায় প্রবেশ করতে দেই না। পরী তো বিষয়গুলো বুঝতে পারেনি, তাই সবার কথা শুনে সে অনেক বেশি কষ্ট পায়।